সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্মানিত ভিউয়ার, এনএসআইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আজকের নতুন এপিসোডে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন। আমরা আজকে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হয়েছে সেই অ্যাসাইনমেন্ট থেকে আমরা বিজ্ঞান বিষয় নিয়ে আজকে শিক্ষার্থী বন্ধুদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজেই বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটিতে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি। আমরা আগেও বলেছি যে আমরা আজকে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থাৎ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ষষ্ঠ শ্রেণীর জন্য দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেই অ্যাসাইনমেন্ট এটি। এখানে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য যে নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। এর অধীনে শিক্ষার্থীদেরকে এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি করতে হবে। তো এখানে অ্যাসাইনমেন্টের জন্য কি কি বিষয়গুলো দেওয়া হয়েছে আমরা এখানে দেখছি যে 5টি প্রশ্ন দেওয়া আছে। এক হচ্ছে বিজ্ঞান কি, 2 উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে, 3 তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত। 4 আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। 5 সাইকাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল গাছ, সরিষা, ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখো। আমরা এখন এই অ্যাসাইনমেন্টের এই প্রশ্নগুলোর উত্তর কি হবে এবং এইগুলো যে হুবহু এই উত্তরই শিক্ষার্থীদেরকে লিখতে হবে আসলে তা না। আমরা এখানে একটা নমুনা উত্তর তোমাদের জন্য সেট করেছি। তোমরা চাইলে তোমাদের উত্তর থাকলেও তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখতে পারবে। আমরা এবার 1 নং প্রশ্নটির উত্তরটি একটু দেখি, যেখানে প্রশ্নটি ছিল বিজ্ঞান কি। বিজ্ঞান হলো এক ধরনের জ্ঞান। প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান হলো বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 নং প্রশ্নটি ছিল উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের যেই পাঠ্য বই সেখানে আমরা কিন্তু যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কিন্তু বছরের প্রথমেই পড়েছি, অথবা সেই ধাপগুলো থেকে কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান প্রক্রিয়া নিরূপণ করতে পারি। তো যেহেতু আমাদের এটি একটি পরীক্ষণ, সেহেতু আমাদের এই পরীক্ষণের জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে, তাহলে আমরা একটু দেখি যে পরীক্ষণটি করতে আমাদের যা যা দরকার হবে। সেটি হচ্ছে ছোট 2টি পাত্র, ফুল গাছের 2টি চারা, পানি ও শুকনো মাটি। পদ্ধতি 1 সমস্যা নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। 2 জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারাগাছ মারা যেতে পারে, তোমরা জানলে
পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে। 3. আনুমানিক অনুমিত সিদ্ধান্ত গ্রহণ সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারাগাছ মারা যায়। 4. পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এ পরীক্ষার জন্য তোমাদের 2টি পাত্রে 2টি চারাগাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রে 2টির মধ্যে একটি বিষয় পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে। তা না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। 5. পরীক্ষণ। ছোট দুটি একই রকমের পাত্র নাও, মাটির বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো। এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের 2টি চারাগাছ পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও আর একটি শুকনা রাখো। 2টি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ মরে গেছে, অন্যটি সতেজ আছে। 6. উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল। চারাগাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্তে আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারাগাছ মারা গেছে। ফল প্রকাশ। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। এগুলোই হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তোমাদের এই 2 নং প্রশ্নের উত্তর, এই যে আমরা যে পরীক্ষণটির যে ধাপগুলো এখানে আলোচনা করেছি, এই ধাপগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের 2 নং প্রশ্নের উত্তরটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। এবার আসি আমরা আমাদের 3 নং প্রশ্নে। আমাদের 3 নং প্রশ্নে একটি বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। এরূপ আমাদের 50টি বইয়ের আয়তন বের করতে হবে। তো আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে, বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বইয়ের প্রস্থ 15 সেন্টিমিটার, বইয়ের উচ্চতা 1 সেন্টিমিটার। আমরা জানি বইয়ের আয়তন, অর্থাৎ কোনো বস্তুর আয়তন বের করতে হলে আমাদেরকে যে সূত্রের মাধ্যমে বের করতে হবে সেটি হচ্ছে ক্ষেত্রফল গুণন উচ্চতা। অর্থাৎ যেহেতু এটি আয়তন সেহেতু এককটি হবে ঘন একক। এখন আমরা ক্ষেত্রফলকে যদি আবার ভাঙাই তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। এখানে আমাদের দৈর্ঘ্যের মান হচ্ছে 20, প্রস্থের মান হচ্ছে 15, উচ্চতার মান হচ্ছে 1 অর্থাৎ ঘন সেন্টিমিটার। এখন আমরা যদি এগুলো গুণ করে দেই সবগুলো ভ্যালু, তখন আমাদের এটা হবে 300 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের একটি বইয়ের আয়তন বের হলো 300 ঘন সেন্টিমিটার। সুতরাং 50টি বইয়ের আয়তন 300 গুণন 50 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এখানে কত ঘন সেন্টিমিটার হবে? 15,000 ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু এই 15,000 ঘন সেন্টিমিটার। এবার আসি আমাদের 4 নং যে প্রশ্নটি, সেটির উত্তর কেমন হবে আমরা একটু দেখি। যে আমাদের উত্তর আমরা আগেও বলেছি যে তোমরা হুবহু যে এই উত্তরটি লিখতে হবে তা না, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে মেনবে সহযোগিতা নিয়ে তোমাদের উত্তরটি সাজাতে পারো। আমরা শুধু তোমাদের জন্য একটা নমুনা উত্তর সেট করেছি যাতে করে তোমাদের বিষয়টি বুঝতে সুবিধা হয়। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত? এদের বৈশিষ্ট্য উল্লেখ করো। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো।
জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে শ্রেণীকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্কিউলিস ও হুইটেকার। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে মোট 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পারি যে জীবজগতের যে ভাগ সেগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টি রাজ্যের মধ্যে আমাদের এখানে যে অ্যামিবা ও মাশরুমকে কোন রাজ্যের অন্তর্গত করা হয়েছে সেটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। আমাদের উত্তরে কিন্তু আমরা অ্যামিবা এবং মাশরুম যে রাজ্যের অন্তর্গত সেখানে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, আর এই প্রোটিস্টা হচ্ছে 2 নম্বর রাজ্য। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা যায় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে, উদাহরণ ইউগ্লেনা এবং অ্যামিবা। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে মাশরুম ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্গত, আর এই ফানজাই বা ছত্রাক রাজ্যটি হচ্ছে 3 নম্বর রাজ্য। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী, উদাহরণ ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 5 নং প্রশ্নের উত্তরটি একটু দেখি যে আমাদের 5 নং প্রশ্নের উত্তরটি কেমন হবে। এখানে যে ছকটি দেওয়া ছিল আমাদের প্রশ্নে, সাইকাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল গাছ, সরিষা, এই ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা শুরুতে লিখলাম যে এভাবে, ছকে উল্লেখিত উদ্ভিদগুলো এক এক ধরনের, নিচে তাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। এখানে আমরা যদি প্রথমে দেখি মশ হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এদের কাণ্ড ও পাতা রয়েছে। সাধারণত সাধারণ উদ্ভিদের ন্যায় মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এরা সবুজ ও সবুজী। এরা স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল ও গাছের বাকলে জন্মায়। সাইকাস, এরা সপুষ্পক উদ্ভিদ। এদের ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। তাহলে এই সাইকাস হচ্ছে মূলত নগ্নবীজী সপুষ্পক উদ্ভিদ। সুপারি গাছ, কাঁঠাল গাছ, সরিষা, এরা সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতর আবৃত অবস্থায় থাকে। পরিশেষে বলা যায় যে জীবজগৎ এর প্রত্যেকটি উদ্ভিদ তাদের আকার, আকৃতি ও বৈশিষ্ট্যের ভিত্তিতে একে অপর থেকে ভিন্নতর, আর এই কারণেই প্রত্যেককে আলাদা আলাদা শ্রেণীতে রাখা হয়েছে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু তাদেরকে এক একটা শ্রেণীতে সেট করা হয়েছে। তো আসলে আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে আমরা যে নমুনা উত্তরটি তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম, এইটাই যে তোমাদের হুবহু অ্যাসাইনমেন্ট খাতায় লিখতে হবে সেটা না। এটা হচ্ছে যে তোমাদের জন্য আমরা এই উত্তরটি আলোচনা করেছি যাতে তোমরা এর সহযোগিতায় তোমাদের উত্তরটি তোমরা সাজাতে সুবিধা হয়। তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ তোমাদেরকে।